অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো দেখুন, আমি তো কোনো অফিসার লেভেলের লোক নই বা কোনো কিছু নই, বাট বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে বা বিভিন্ন অফিসিয়াল ব্যক্তিত্বদের সাথে কথা বলে এই বিষয়ে যা যা তথ্য আমি পাচ্ছি, আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। ঠিক আছে, এরকমটা নয় যে আমি যে তথ্যটা দিচ্ছি এটাই ফাইনাল এবং ফুল অ্যান্ড ফাইনাল। আপনারা চাইলে আপনাদের প্রবলেমগুলো নিয়ে উপযুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কনসাল্ট করে তারপরে ফর্ম ফিল আপ করবেন। বাট যেহেতু আমার কমেন্ট সেকশন বা ইনবক্সে প্রচুর প্রশ্ন আসছে, তাই আমি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এতদিন খুব বেশি ভিডিও বানাইনি, কিন্তু লাস্ট একটা থেকে দুটো ভিডিও আমি বানিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের মানে আমার কাছে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আমি যতটা জানতে পেরেছি নিজ দায়িত্বে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যারা নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো পেয়ে যান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতেও পারেন, নাও পারেন, তার কারণ এটা সম্পূর্ণ পাবলিক ইন্টারেস্টে বানানো ফেসবুকের জন্য। আর আমি জানি যে ফেসবুকে এখন আপনারা এই প্রজেক্টের জন্য ফলো করছেন, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার কোনো ছবিতে আপনারা লাইকও দিতে আসবেন না। তো যেটা সত্যি সেটা সত্যি, বাট জোকস অ্যাপার্ট, সেটা ব্যাপার নয়। তো অন্নপূর্ণা নিয়ে অনেকগুলো ডাউট আছে, যে ডাউটগুলো আমি অন্তত জেনেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল লাগছে না, বা একাধিক প্রবলেম তৈরি হচ্ছে, বিয়ে হয়ে গেছে, অ্যাড্রেস চেঞ্জ হয়নি, ডকুমেন্ট চেঞ্জ হয়নি, কী করবো, এরকম একাধিক বিষয় রয়েছে। তো সেগুলো নিয়ে কোনো চিন্তা আর কি করার নেই। আমি মোটামুটি আপনাদের একটা বলে দেবো যে অন্নপূর্ণার বর্তমানে যেটা চলছে, মহিলাদের আধার নাম্বারটাই হচ্ছে মেন যেটা রয়েছে, ভোটার এবং আধার নাম্বারটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলও লাগছেন, তাই এত অতিরিক্ত চিন্তা করে লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, আপনার কাছে প্রমাণ রয়েছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট, যেটা দেখালে যেহেতু বলা হয়েছে এক হাঁড়িতে যারা ভাত খায় বা রান্না খাবার খায় তারা এক পরিবারভুক্ত। তো বিয়ে যেহেতু আপনার হয়ে গেছে, আপনি বাবা মায়ের সাথে থাকেন না, হাজব্যান্ডের সাথে থাকেন, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে থাকেন, তো আপনি কিন্তু এই পরিবারভুক্ত। ঠিক আছে, সেই হিসাবে তো প্রথমে যেটা বলি, ডকুমেন্টস কিন্তু বিরাট কিছু লাগছে না, যেটা প্রথম দিন লাগছিল বা 3 জুনে যেটা চালু হয়েছিল ওয়েবসাইট সেখানেও লাগছিল। তো ডকুমেন্টস কিন্তু খুব বেশি লাগছে না। ডকুমেন্টস কী কী লাগছে আপনাদের বলি। হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ভোটার এবং আধার, এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা আপনাকে ফিল আপ করতেই হচ্ছে। কাস্ট সার্টিফিকেটের কোনো বালাই নেই, সেখানে শুধু কাস্ট কি মেনশন করলেই চলে যাচ্ছে, আপলোড কিন্তু করতে লাগছে না বা নাম্বারও দিতে হচ্ছে না। শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জড বা পিডব্লিউডি বা ডিসেবল যদি আপনি হয়ে থাকেন, আপনার কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, নাম্বারটাও কিন্তু দিতে হবে। অতএব এই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট যেটা রয়েছে, রেশন কার্ডের নাম্বার লাগছে, কিন্তু রেশন কার্ডের ডকুমেন্টস আপলোড করতে লাগছে না। তাই যখন আপনি কোনো সাইবার ক্যাফেতে অ্যাপ্লিকেশনের জন্য যাবেন, আপনি কী কী নিয়ে যাবেন, যে হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার ভোটার আই কার্ড এবং তার কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন, যদি আপলোড করতে লাগবে না। অনলাইনে যিনি আছেন তারও কিন্তু আপনার কী কী ডকুমেন্ট সঠিক আছে সেটা জেনে তিনি ফর্ম ফিল আপ করবেন, অতএব তাকে সেটা দেখাতে লাগবে। ঠিক আছে, নাহলে সে ফর্ম ফিল আপ করে দিল, আপনি এসসি, সে ওবিসি করে দিল, প্রবলেম। ওকে, তো তার জন্য, তার সুবিধার জন্য আপনাকে এটা নিয়ে যেতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ছে। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাচ্ছেন। রেশন কার্ড প্রত্যেকেরই আপনি সঙ্গে নিয়ে যাবেন, কেননা রেশন কার্ডের যে নাম্বার হেড অফ দ্য ফ্যামিলির হলেও বাদবাকি কার্ডগুলো কী কী আছে সেটা কিন্তু আপনি তাকে দেখাবেন, যে অনলাইন শপে আপনি যাচ্ছেন এটা ফিল আপ করতে। ওকে, এবার চলে আসে জমির ডিটেল লাগছে, অর্থাৎ কতটা জমি আপনার পুরো পরিবারের আছে সেটা আপনার অবশ্যই দিতে লাগছে। ঠিক আছে, আপনি যদি এক পরিবারের 4 জনকে দেখান, সেই 4 জনের নামে যা জমি অ্যালোটেড আছে শতক হিসাবে আপনাকে কিন্তু সেটা মেনশন করতে হচ্ছে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। ওকে, আচ্ছা, এবার নেক্সট যেটা লাগছে সেটা হচ্ছে, হ্যাঁ, জমির কিন্তু কোনো আরওআর পর্চা বা কোনো কিছু আপলোড করতে লাগবে না। ঠিক। নেক্সট যেটা লাগছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্ট, এটা কিন্তু কোনো মতেই লাগছে না। হেলথ ইন্স্যুরেন্স আপনার আছে কি না, গভর্নমেন্ট যদি থাকে সেটা স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান প্রথমে ছিল সেটা উঠে গেছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান চালু নেই। ওকে, তো স্বাস্থ্যসাথী আপনার মেনশন করতে হবে, যেহেতু স্বাস্থ্যসাথীতে যদি পরিবারের 6 জন কভারেজ পায় বা 5 জন কভারেজ পায়, প্রত্যেকের নামের যে জায়গা থাকবে হেলথ ইন্স্যুরেন্সের, আপনি ওই স্বাস্থ্যসাথী মেনশন করবেন, করে ইউআরএন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ছে। ঠিক আছে, যদি আপনি মনে করেন না যার নামে স্বাস্থ্যসাথী আছে শুধু তারটা দিয়েছেন, সাবমিট করে ফেলেছেন, সেক্ষেত্রে কিছু করার নেই। বাট যদি সাবমিট না করে থাকেন, প্রত্যেকের নাম যেহেতু ওর আন্ডারে কভারেজ আছে, স্বাস্থ্যসাথী যখন ফর্ম ফিল আপটা করেছিলেন বা অনলাইন স্ট্যাটাস আপনি চেক করে দেখতে পাবেন, ওর মধ্যে কে কে কভারেজ আছে তাদের নামটা আপনাকে দিতে হবে, মানে তাদের নামের সাথে হেলথ ইন্স্যুরেন্সে স্বাস্থ্যসাথী অ্যাড করতে হবে এবং স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটা দিতে হবে, কোনো ডকুমেন্ট আপলোড করতে লাগছে না। নেক্সট যেটা রয়েছে দেখুন, আরেকটা কথা বলি, গভর্নমেন্ট আদার কোনো কিছু থাকে আদার দেন স্বাস্থ্যসাথী ছাড়া আপনি জাস্ট মেনশন করে দিলে কোনো কিছু নাম্বারও লাগবে না। আর প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকলেও আপনার নাম্বারের কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, যে প্যান কার্ডের নাম্বার কিন্তু লাগবে, যদি প্যান কার্ড না থাকে নো করে দেবেন, সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার লাগছে না, কিন্তু থাকলে আপনাকে অবশ্যই দেখাতে হবে। আমি সবসময় রেকমেন্ড করি কোনো
কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যেন আপনি লোকাবেন না, ঠিক আছে। তারপর যেটা রয়েছে প্যান এবং যে ডকুমেন্ট সেটা কিন্তু লাগবে না, অর্থাৎ প্যানের নাম্বার লাগবে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে লাগছে না। নেক্সট যেটা রয়েছে আপনি কি কাজ করেন, অর্থাৎ আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন। এখানে যেটা প্রশ্ন, অনেকে আছেন যারা গভর্নমেন্টের আন্ডারে কিন্তু কন্ট্রাকচুয়াল, সেক্ষেত্রে তারা সরকারি দেবেন কি দেবেন না এটা একটা ডাউট আছে, এটা আপনি আপনার ডিপার্টমেন্টের কাছে শুনে নেবেন। কিন্তু এখানে আপনার সরকারের অন্তর্গত যদি পার্ট টাইমও থাকেন আপনি পার্ট টাইম মেনশন করতে পারেন বা অন্যান্য মেনশন করতে পারেন, কেননা প্রপার সরকারি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইন ফিউচার ডকুমেন্ট দেখাতে হতে পারে। তাই সরকারের অন্তর্গত যদি কন্ট্রাকচুয়াল হন আপনি কিন্তু সরকারি দেখাতে পারবেন কিনা একবার ডিপার্টমেন্টের থেকে আপনি খোঁজ নিয়ে নেবেন, ওকে। তবে সেখানে আদার্স দেখানো কিন্তু বেটার, বা পার্ট টাইম দেখানোর কিন্তু বেটার আছে, কেননা আপনি কন্ট্রাকচুয়ালে আছেন, আপনি পার্ট টাইম কাজ করছেন, সেটা আপনি কিন্তু ফুল টাইম সরকারি কর্মচারী নন, ওকে। তো নেক্সট যেটা রয়েছে সেখানেও কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না, ওকে। এবার রয়েছে শিক্ষাগত যোগ্যতার কি কোনো ডকুমেন্ট লাগবে, কোনো ডকুমেন্ট লাগবে না। শিক্ষাগত যোগ্যতা কি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আপনি মেনশন করে দিলেই হয়ে যাবে। সিএ আর এসআইআর যে ডকুমেন্ট লাগছিল সেটা আর লাগছে না। যারা সিএ বা এসআইআর এর সাথে টাচে নেই তারা প্রযোজ্য নয় বা অ্যাপ্লিকেবল নয়তে ক্লিক করবেন না, বা হ্যাঁ কোনো কিছু করার দরকার নেই, জাস্ট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন, সিএ বা এসআইআর এর সাথে যদি আপনি কোনোভাবে যুক্ত না থাকেন, ওকে। নেক্সট যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল লাগছে না বলে অনেকের থরহরি কম্প হয়ে যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল লাগছে না, এটা আলটিমেটলি কী হবে, টাকা পাবো তো। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলের কোনো প্রয়োজন নেই। অনেকের অনেক রকম কমপ্লেন ছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচ্ছে, পরিবারের সবার গাদাগোচ্চার ডকুমেন্টস নিচ্ছে। মেবি গভর্নমেন্ট এটা বুঝে গেছে যে না, মানুষকে বিব্রত করা হয়ে যাচ্ছে হয়তো, এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেইছিলেন যে আমরা চেষ্টা করছি কিছুটা কাট আউট করার, বাট অলরেডি ফর্ম তো টেন্ডারে ছিল, ফর্ম বেরিয়ে গেছে, অফলাইন ফর্মে তো চেঞ্জ করতে পারেনি, তাই অনলাইন ফর্মে চেঞ্জেস কিন্তু করে দিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না। কেন লাগবে না তার কারণ ডিবিটি লিঙ্কড অলরেডি রয়েছে। আপনার আধার নাম্বার দিলে সোজাসুজি আধার বেসড পেমেন্ট সিস্টেম দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন লাগছে না এই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই টাকা ঢুকে যাবে, এদিক থেকে কোনো চিন্তা আপনি করবেন না, ওকে। কোনো চিন্তা আপনি করবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ঢুকবে, আধার নাম্বারের মাধ্যমে ডিবিটির মাধ্যমে ঢুকবে। তাই আননেসেসারি কোনো ডিটেল নিয়ে গভর্নমেন্টের লাভ নেই। দ্বিতীয়ত প্যান বা আধার আছে, যদি গভর্নমেন্টের মনেই হয় যে আপনার ডিটেল চেক করবে সেটা যে কোনো মুহূর্তে করতে পারে, সেটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিলেও পারে নাও পারে, ওকে। প্যান কার্ড যদি কেউ শো করে তাহলে, বা আধার কার্ড যদি কেউ শো করে কটা অ্যাকাউন্ট আছে কী বৃত্তান্ত গভর্নমেন্ট জেনে যাবে। তাই এইগুলো নিয়ে এত আননেসেসারি চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাচ্চাদের আধার কার্ড নেই কিন্তু 5 বছরের কম বা 5 বছর বয়স পর্যন্ত আধার কার্ডে ছাড় ম্যান্ডেটরি ফিল্ড নয়, কিন্তু যদি 5 বছর থেকে 6 বছরের কোনো বাচ্চার বয়স হয় মাস্ট আধার কার্ড লাগবেই, না হলে সে কোনো মতেই প্রসিড করতে পারবে না। আবার বাচ্চাটাকে অনলাইনে ফিল আপ করতে গিয়ে সে বাদও দিতে পারবে না। তাই 5 বছরের বেশি যাদের বয়স আছে যেসব বাচ্চাদের, সেই সব বাচ্চাদের আধার কার্ড যদি না থাকে তাহলে আমি বলবো আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইনে আপাতত করতে পারবেন না, যেহেতু ওয়েবসাইটে সেটা ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে দেখানো হয়েছে। 5 বছরের বেশি হলে আধার কার্ড আপলোডও করতে হবে, নাম্বারও কিন্তু আপনাকে দিতে হবে, ওকে। এবার নেক্সট যেটা চলে আসছে, 5 বছরের ওপরে আধার না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। এবার কালকে থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি যে 18 বছর বা তার ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক কিন্তু আধারও নেই ভোটারও নেই, আমি কি করব? আপনি সিম্পল অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। কোনো ভুয়ো ডকুমেন্ট দিয়ে আপনি সেই 18 বছর বা 19 বছরের যে ছেলে বা মেয়েটিকে আপনি চাইল্ড হিসেবে দেখিয়ে কখনো দণ্ডনীয় অপরাধ করবেন না ফর্ম ফিল আপ করতে গিয়ে। এখানে আপনার একটাই উপায়, আপনি অফলাইনে ফর্মটা ফিল আপ করুন এবং অফিসার যারা রয়েছেন বা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের পরামর্শ নিন, ওকে। কোনো মতেই ভুল তথ্য দিয়ে আপনি ফর্ম ফিল আপ করলে আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটা তো বেরিয়ে যাবে, বাট পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, কেননা 18 বছর বা 19 বছরের যে সন্তান সে কখনো চাইল্ড হতে পারে না, সে কখনো শিশু হতে পারে না। তাই যে বা যারা আপনাদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে ফর্ম ফিল আপ করাবে, আমি বলবো অনলাইনে তাদের খপ্পরে পড়ে ফর্ম ফিল আপ করবেন না, ওকে। 18 বছর বা 19 বছর হয়েছে, আপনি অ্যাপ্লিকেশান করেছেন ভোটার কার্ডের জন্য এখনও পাননি, যদি এপিকও থাকে আপনি দেখাতে পারেন, বাট যদি সেটাও না থাকে, এখনও এপিক কার্ড তৈরি হয়নি, আপনি স্টপ করে যান, এখনও পর্যন্ত অনলাইনে আপনার জন্য সুযোগ নেই। পরবর্তী ক্ষেত্রে যদি আপডেট করে ওয়েবসাইট যে ম্যান্ডেটরি ফিল্ড তুলে দেওয়া হলো, যে ভোটার কার্ড 18 বছরের ঊর্ধ্বে না থাকলেও ফিল আপ করতে পারবে, তাহলে আপনি করতে পারবেন অনলাইনে। না হলে আমি বলবো বেস্ট চয়েস আপনি সোজা চলে যান অফলাইনে ফিল আপ করার জন্য এবং
বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি বলুন যে আমার সন্তানের ভোটার কার্ড বা আধার কার্ড নেই, আমি ফিল আপ করতে চাই। ওকে, কিন্তু ভুল তথ্য দেবেন না। তো এখানে আপনার তাহলে অনলাইনে আপনি ফিল আপ করতে আপাতত পাচ্ছেন না, যেহেতু আধার কার্ড বা ভোটার কার্ড 18 ঊর্ধ্বে বা 5-এর ঊর্ধ্বে আধার কার্ড যদি না থাকে আপনি ফিল আপ করতে পারছেন না, আর 18-র ঊর্ধ্বে বা 18 হয়ে গেছে ভোটার কার্ড নেই, আপনি ফিল আপ করতে পারছেন না আপাতত অনলাইনে। নেক্সট যেটা রয়েছে, একটা পরিবারে কজন এই অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? অনেকের প্রশ্ন যে দাদা আমি এবং মা অ্যাপ্লাই করব, আমি এবং বৌদি অ্যাপ্লাই করব, আমি এবং আমার আর 2 বোন অ্যাপ্লাই করব, সেটা কি পারবো? একটা পরিবারে টোটাল 10 জন মেম্বার অ্যাড করার সুযোগ দিয়েছে। যদি একটা পরিবারে 5 জন পুরুষ থাকে, 5 জন মহিলা থাকে, ওই 5 জন মহিলা ওই একটা ফর্মের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরিবার মানে কি বোঝাচ্ছে? একটা হাঁড়িতে বা একটা রান্নাঘর থেকে যারা খাবার সংগ্রহ করে তারা। তো সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে, মানে আপনার পরিবারে যদি 7 জন থাকে, 3 জন মহিলা 4 জন পুরুষ, আপনি অনায়াসে সেই 3 জন মহিলাকেই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করে দিতে পারবেন। অপশান সবই আছে, আমি অলরেডি ভিডিওগুলো করে দেখিয়ে দিয়েছি, সেগুলো একটু দেখলে আপনারা বুঝে যেতে পারবেন যে সেখানে কীভাবে সেই জিনিসটা হচ্ছে। আমি আমার ভিডিওতে 2টো মহিলাকে দেখিয়ে দিয়েছিলাম কি করে ফর্ম ফিল আপ করবে একটা ফর্মের মধ্যে। ওকে, আলাদা আলাদা করার কিন্তু কোনো দরকার নেই। এবার আপনি যদি মনে করেন যে না আমি পরিবারটাকে কাটছি, আমি একসাথে থাকছি না, বা এক বাড়িতে থাকছি আলাদা রান্নাঘরে খাওয়া দাওয়া করছি, সেক্ষেত্রে আপনি পরিবারকে ভাগ করতে পারেন, ছোট করে নিতে পারেন, আপনি সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আর একটা ফর্ম ফিল আপ করতে পারেন, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট রয়েছে বিবাহিত মহিলাদের ডকুমেন্ট চেঞ্জ হচ্ছে না, বাবার নাম রয়েছে বা অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, এখানে ভোটও দেন না শ্বশুরবাড়িতে, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে 2টো অপশান। এক, বাবার বাড়ির ফ্যামিলির সাথে অ্যাড হতে পারেন, কিন্তু সেখানে আবার আপনার মা, আপনার আরও দেখা যাচ্ছে দাদা বা বৌদি অ্যাপ্লাই করছে, তো আপনি তাদের সাথে যদি অ্যাপ্লাই করতে চান করতে পারেন, কিন্তু যেহেতু আপনি তাদের সাথে থাকেন না, তাই আপনি কিন্তু সেই পরিবারের অন্তর্ভুক্ত নন। আফটার ম্যারেজ মেয়েদের ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয়ে যায়, সে চাইলে ডকুমেন্ট চেঞ্জ করতেও পারে, নাও চেঞ্জ করতে পারে, কিন্তু সে কিন্তু অলরেডি তার বাবার পরিবারের ভুক্ত আর থাকে না, সে হয়ে যায় তার শ্বশুরবাড়ির পরিবারভুক্ত বা স্বামীর পরিবারভুক্ত। তাই আপনি হেড অফ দ্য ফ্যামিলি স্বামীকে করুন, শ্বশুরকে করুন, কোনো সমস্যা নেই। এবং আপনার মনে হতে পারে অ্যাড্রেস চেঞ্জ হয়নি, বিধানসভা চেঞ্জ হয়নি, আমি কি করব? এইগুলো কোনো ম্যাটার নয়, আপনার আধার নাম্বারটাই ম্যাটার, আর আপনি থাকছেন কি না শ্বশুরবাড়ির সাথে সেটা ম্যাটার। এরকম নয় যে কোনো একটা অন্য স্টেট থেকে লোক এই স্টেটে চলে এলো, এই পরিবারের নাম করে সে ভুয়ো ডকুমেন্ট শো করে অ্যাপ্লাই করে দিল, এমনটা নয়। আপনার কাছে জেনুইন ডকুমেন্ট আছে, ম্যারেজ সার্টিফিকেট, এবং যখন ভেরিফিকেশান আসবে আপনি বলে দেবেন যে আমার ম্যারেজ সার্টিফিকেট আছে, আমি এই পরিবারের অন্তর্ভুক্ত এখন, এবং আমার ডকুমেন্ট এখনও চেঞ্জ হয়নি, ভবিষ্যতে আমি চেঞ্জ করে নেব বা কিছু, এদিক থেকে কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেসের আন্ডারে আপনি থাকছেন, সেটা আপনার স্বামী হতে পারে, শ্বশুর হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, আপনার যখন ফিল্ডটা আসবে, যে ফর্মের জায়গাটা, সেখানে আপনি যেখানে ভোট দেন, আপনার বাপের বাড়ি এলাকা হতে পারে বা শ্বশুরবাড়ি এলাকা, আপনি সেখানে বিধানসভা ক্ষেত্র, এবং সেখানে আপনি কি সিলেক্ট করবেন, আপনার যে অংশ নাম্বার। ওকে, এই জায়গাতে আমি আশা করছি ডাউট ক্লিয়ার করে দিতে পারলাম, কোনো সমস্যা নেই। কোনো মহিলা ডিভোর্স হয়ে গেছে বা স্বামীর সাথে থাকে না, সেপারেট থাকে, হাঁড়ি আলাদা হয়ে গেছে, সেই মহিলা নিজে সেই পরিবারের হেড হয়ে ফর্ম ফিল আপ করতে পারে, সমস্ত স্বাধীনতা দেওয়া আছে। এই জিনিসগুলো নিয়ে এত কিন্তু হেডেক হবে না, এত কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, সরকারি স্কিম আমরা কি করব? সরকারি স্কিমে আপনি যদি কোনো সরকারি স্কিম পান, হ্যাঁ করবেন। অনেকের বক্তব্য ডিবিটি মারফত পাচ্ছেন না, দেখুন এখানে লেখা উচিত ছিল যে কোনো সরকারি স্কিম ডিবিটি মারফত নয়, আপনি মোট কটা সরকারি স্কিম পান, কিন্তু গভর্নমেন্ট ডিবিটিটা উল্লেখ করেছে, কারণ এখনকার দিনে বেশিরভাগ স্কিমগুলো সব ডিবিটির মাধ্যমে হয়, তাই এখানে ডিবিটিটা উল্লেখ করা আছে। ওকে, তা আপনি যে কটা গভর্নমেন্ট যে প্রকল্প পান, প্রত্যেকটা প্রকল্প আপনি কিন্তু সেখানে লিখবেন, ডিবিটি মারফত হোক বা যাই হোক, ঠিক আছে? তো এখানে আপনি অলরেডি স্বাস্থ্য বিমার যে জায়গাটা, স্বাস্থ্য বিমার জায়গাতে স্বাস্থ্যসাথী মেনশন করে দিলেন, গভর্নমেন্ট স্কিমের জায়গাতে স্বাস্থ্যসাথী আর লেখার দরকার নেই, ওটা স্বাস্থ্য বিমার মধ্যে চলে গেল। এবার চলে আসছে হ্যাঁ করবো নাকি না করবো। দেখুন গভর্নমেন্ট কোথাও বলেনি যে আপনি একটা প্রকল্প পেলে আর একটা প্রকল্প পাবেন না, সেটা হয়তো ফিউচারে বলতে পারে, কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্টের এমন কোনো সার্কুলার নেই। অলরেডি যারা কৃষক বন্ধু পেত, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, এগুলো সিস্টেম ছিল। গভর্নমেন্ট যদি এখানে সংস্করণ করে নেক্সট টাইম কোনো পরিষেবা বন্ধ করে দিতে চায়, তাহলে গভর্নমেন্ট জানাবে। আপনার কাছে বাধ্যতামূলক কিছু নেই যে এটা অফ করতেই হবে তবে আপনি ওখানে যেতে পারবেন। আপনার কাছে একটা অপশান দেওয়া হয়েছে যে আপনি কি নিজে থেকে এই প্রকল্প বন্ধ করতে চান। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার চয়েস, আপনি কি করবেন। এবার আপনি ধরুন প্রকল্প না করে দিলেন, যে বন্ধ করতে চায় না, গভর্নমেন্ট যদি চায় যে আপনাকে
দুটো প্রকল্প দেবে না একটা প্রকল্প দেবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট এমনি বন্ধ করে দেবে। তাই আমার বক্তব্য এই জায়গাটা গভর্নমেন্টের উপরে ছেড়ে দিন। এই প্রকল্পগুলোতে খুব বেশি হাত দেওয়ার দরকার নেই। কী কী প্রকল্প পাচ্ছেন আপনি জাস্ট লিখে দিন, লিখে এখানে নো করে দিন, অর্থাৎ আপনার চয়েস, আপনি এখানে না করলেন। গভর্নমেন্ট যদি মনে করে যে আপনার থেকে এটা সারেন্ডার করাবে, ঠিক যেমন পিএম কিষাণে অপশান থাকে বা গ্যাসের ওয়েবসাইটে অপশান থাকে যে আপনি কি ভর্তুকি প্রত্যাহার করতে চান, সেই অপশান কিন্তু গভর্নমেন্ট পরবর্তী ক্ষেত্রে দেবে। তাই আপাতত আপনার এখানে কোনো ছেড়খাড়ি করার দরকার নেই, আপনি জাস্ট নো করে চলে যান। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও তাই বলবো, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এমনি বন্ধ হয়ে যাবে, আপনাকে নিজে থেকে প্রত্যাহার করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার এমনি বন্ধ হয়ে অন্নপূর্ণাতে যাচ্ছে, আর আপনি অলরেডি অন্নপূর্ণাতে সিলেক্ট করে রেখেছেন। তো আপনি যদি মনে করেন যে আমি ইয়েস করবো, হ্যাঁ আমি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ছি, সেটা আপনি করতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে আমি এটা করব না, সেটাও আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম কিন্তু হবে না। ওকে, সেটা ডকুমেন্টস আমি অরিজিনাল আপলোড করব নাকি স্ক্যান করে আমার যে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করব? দেখুন, অরিজিনাল ডকুমেন্ট আপলোড কি করবেন না, সেলফ অ্যাটেস্টেড করবেন কিনা কোনো গাইডলাইন নেই। আপনি যে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করছেন, সেলফ অ্যাটেস্টেডের কোনো প্রয়োজন কিন্তু হবে না সেখানে, ঠিক আছে? সেরকম কিছু বলা হয়নি। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ডিটেল লাগছে না, এটা কেন লাগছে না? তার কারণ ব্যাঙ্ক ডিটেল কারোরই লাগবে না, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি থাকে, আধার নাম্বার দিয়ে টাকা চলে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমার 3টে অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমি বুঝতে পারছি না, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিল না। ডিবিটি ভাই একটা অ্যাকাউন্টেই হয়, 3টে অ্যাকাউন্ট বা 10টা অ্যাকাউন্ট আপনার থাকতে পারে, ডিবিটি একটা অ্যাকাউন্টে হয়। যে অ্যাকাউন্টটা আপনি ডিবিটি লিঙ্কড আপনার আধারের সাথে থাকবে, সেই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে যাবে। কলকাতার নাম নেই, কি করব? অর্থাৎ জেলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেলার ক্ষেত্রে জেলার নাম আসছে না, সাইট আপডেট চলছে, মেবি এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। কলকাতার নাম নেই, আমি কি করব? ওখানে দেখবেন একটা কেএমসি বলে অপশান আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসিতে আপনি ক্লিক করলে কলকাতার ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেক জায়গাতে থানার নাম আসছে না, এখানে অনেকের প্রশ্ন আছে যে বৈষম্য হচ্ছে বা কিছু, কিন্তু ওয়েবসাইট এখন আপডেট হচ্ছে, আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যাদের থানার নাম আসছে না, অতি দ্রুততা থাকলে আপনারা অফলাইনে গিয়ে ফর্মটা কিন্তু জমা দিয়ে আসুন, বাট এটা ঠিক হওয়া দরকার। ওকে, আর সত্যি বলতে এত প্রবলেম মানুষের হতো না, একটা কারণেই হচ্ছে, সরকার যদি একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিত, একটা 5 পাতা কি 10 পাতার, যে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই থাকলে এই হবে, এই কন্ডিশন, সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, তাহলে মানুষের এই প্রবলেমটা কিন্তু হতো না। তো আশা করছি মোটামুটি যা ডাউট ছিল আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম। কতটা আমি ডেফিনিট ওয়েতে আপনাদের বোঝাতে পারলাম জানি না, বাট আমি যতটা তথ্য পেয়েছি আমি দিয়েছি, এবং এই তথ্যটা আজকের দিন পর্যন্ত ঠিকঠাক আছে। কালকে যদি চেঞ্জ হবে, আলটিমেট বলে কিছু নেই, বর্তমান যা পজিশন রয়েছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আপনাদের মনে হয় যে এই পয়েন্টটা আমি ভুল বলেছি, কমেন্ট সেকশন অবশ্যই মেনশন করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।